হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব বিষয় ভূগোল থেকে ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের প্রভাব, সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র, রিক্টার স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখো ভূমিকম্প কাকে বলে। চোখে দেখা যায় না এমন কোনো কারণে কঠিন ভূপৃষ্ঠের কিছু অংশ ক্ষণিকের জন্য হঠাৎ মৃদু অথবা প্রবল বেগে কেঁপে ওঠে, একে ভূমিকম্প বলে। কম্পন মৃদু হলে অনেক সময় তা বোঝা যায় না, আর প্রবল হলে ভূপৃষ্ঠে ধ্বংসস্তূপের সৃষ্টি করে। পৃথিবীর অভ্যন্তরে যেখানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়ে থাকে। ভূমিকম্পের কেন্দ্র থেকে পি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ, এস ওয়েভ বা মাধ্যমিক তরঙ্গ এবং এল ওয়েভ বা পার্শ্ব তরঙ্গ, এই তিন রকমের কম্পন তরঙ্গের আকারে জালের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে কঠিন ভূত্বককে আঘাত করে। সাধারণভাবে ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। তারপরে নেক্সট, ভূমিকম্পের কারণ। বিভিন্ন কারণে ভূপৃষ্ঠে ভূমিকম্পের সৃষ্টি হয়, যথা এক এক করে আমরা দেখব। 1 নম্বর, আধুনিক ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক কতকগুলো সঞ্চারণশীল পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত। সঞ্চারণশীল পাতগুলোর মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের কাছে সরে আসে তখন ওই সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে, এর ফলে ভূমিকম্প অনুভূত হয়। 2 নম্বর কারণ দেখে নেব। আবার ভূগর্ভের অভ্যন্তরীণ পরিচলন স্রোতের প্রভাবে ওই সঞ্চরণশীল পাতগুলো যখন একে অপরের কাছ থেকে দূরে চলে যায় তখন ভূগর্ভে চাপের তারতম্য ঘটে, এর ফলে ভূপৃষ্ঠে ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট কারণ, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের গঠন কার্য এখনও চলেছে, অর্থাৎ ওই অঞ্চলে এখনও ভূপৃষ্ঠে স্থিতিস্থাপকতা আসেনি। কাজেই এখানে ভঙ্গিল পর্বতের গঠন কার্য চলাকালে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ার সময় ভূকম্পন সংঘটিত হয়। 4 নম্বর কারণ, ভূগর্ভে কোনো কারণে শিলাচ্যুতি ঘটলে বা ভূপৃষ্ঠের কোনো অংশ চ্যুতির ফলে স্থানচ্যুত হলে ভূগর্ভে চাপের স্থিতিস্থাপকতা নষ্ট হয়, তখন চ্যুতিতল বরাবর চাপের মোচন হয় বলে ভূমিকম্পের সৃষ্টি হয়। 5 নম্বর, আগ্নেয়গিরি থেকে যখন প্রবল বেগে অগ্ন্যুৎপাত হয় তখন ভূপৃষ্ঠে খুব জোরে ধাক্কা লাগে বলে আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। 6 নম্বর, পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ধস নামলে অথবা হিমবাহের কিছু অংশ হিমানি সম্প্রপাত রূপে খসে পড়লে বা খনিজ পদার্থ উত্তোলনের সময় খনিতে ধস নামলে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমি কেঁপে ওঠে। এছাড়াও আরও কতকগুলো কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়, যেমন 7 নম্বরে, সমুদ্রগর্ভে অবক্ষেপণের ফলে চাপের পার্থক্য ঘটলে ভূমিকম্প হয়। 8 নম্বর, ক্ষুদ্রমণ্ডল থেকে তাপপ্রবাহ এসে পরিচলন স্রোতের আকারে উপরে উঠে এসে ভূপৃষ্ঠে ধাক্কা দেয় বলে ভূমিকম্প হয়। 9 নম্বর, ধূমকেতু বা বিশালকায় উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে আছড়ে পড়লে ভূমিকম্প হবার সম্ভাবনা থাকে। 10 নম্বর, নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণের ফলে নিচের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে যে শূন্যতার সৃষ্টি করে তার ফলে উপরে শিলাস্তর বসে গিয়ে ভূমিকম্প ঘটায়। তো এ ছিল ভূমিকম্পের কারণ। নেক্সট, ভূমিকম্পের প্রভাব। ভূপৃষ্ঠে ভূমিকম্পের নিম্নলিখিত প্রভাবগুলো অনুভূত হয়, যথা 1 নম্বর, ভূমিকম্পের প্রভাবে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠনে সাহায্য করে। 2 নম্বর প্রভাব, ভূমিকম্পনের প্রভাবে কঠিন শিলাগুলি ভূপৃষ্ঠে ফাটলের মাধ্যমে
সংস্ট বা চ্যুতির সৃষ্টি করে, যার ফলে স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয়। 3 নম্বর, ভূমিকম্পের প্রভাবে কোনো নদীর গতিপথ পরিবর্তিত হয়। কোনো নদীর গতিপথ পরিবর্তিত হয়। 4 নম্বর, ভূমিকম্পের প্রভাবে কোনো উপকূল ভাগ নিচে বসে গিয়ে সমুদ্র জলে নিমজ্জিত হয়, আবার কোথাও বা সমুদ্রতল উপরে উঠে এসে নতুন দ্বীপের সৃষ্টি করে। 5 নম্বর প্রভাব, ভূমিকম্পের প্রভাবে বিস্তীর্ণ সমতল ভূমি অবনমিত হয়ে জলাভূমির সৃষ্টি করে। 1819 খ্রিস্টাব্দের ভূমিকম্পের প্রভাবে কচ্ছে রান অঞ্চলের সৃষ্টি হয়েছে। বর্তমানে রান অঞ্চল একটি লবণাক্ত ভূমি। 6 নম্বর, সমুদ্রের মধ্যে ভূমিকম্প ঘটলে বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। জাপানে এরূপ বিশালাকৃতির সামুদ্রিক ঢেউকে সুনেমিস বলে বা সুনামি বলা হয়। 7 নম্বর, প্রবল ভূমিকম্পের প্রভাবে নগর ও জনবসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিপুল পরিমাণে সম্পত্তি ও জীবনহানি ঘটে। 8 নম্বর, 1899 খ্রিস্টাব্দে এক প্রবল ভূমিকম্পের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের আলাস্কা উপকূলের কিছু অংশ 16 মিটার উপরে উঠে আসে। 9 নম্বর, পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের প্রভাবে বিশাল ধস নেমে রাস্তাঘাট বন্ধ করে দেয়, ফলে যোগাযোগ ব্যবস্থার অসুবিধা ঘটে। 10 নম্বর, সর্বোপরি ভূমিকম্পের প্রভাবেই গাছপালা ভূগর্ভে চাপা পড়ে গিয়ে অভ্যন্তরীণ তাপ ও চাপের প্রভাবে কয়লায় পরিণত হয়। এবার নেক্সট আলোচনা হবে সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে ভূকম্পন তরঙ্গের গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র বলে। গ্রিক শব্দ সিসমোস শব্দের অর্থ ভূমিকম্প। বাংলায় একে ভূকম্পলিখ যন্ত্র বলা হয়। এই যন্ত্রের গোড়ার অংশটি শক্ত করে মাটিতে পুঁতে রাখা হয়। এই যেটা গোড়া, এটা শক্ত করে মাটিতে পুঁতে রাখা আছে। এর চারিদিক একটি গোলাকার বস্তু থাকে, চারিদিকে একটা গোলাকার বস্তু থাকে। ওই গোলাকার বস্তুটির চারিদিকে গ্রাফ কাগজ দ্বারা বেষ্টিত থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রাফের মতন একটা কাগজ মোড়ানো আছে। তো যন্ত্রটির উপরিভাগে একটি দাগ কাটার পেন্সিল এমনভাবে আটকানো থাকে যার ফলে গ্রাফ কাগজটির উপর পেন্সিল দ্বারা দাগ কাটা যায়। এই যে পেন্সিল দেখতে পাচ্ছ, পেন, এই যে পেন লেখা আছে এখানে, এই পেন্সিল এটা এমনভাবে ওখানে লাগানো আছে যার ফলে সেটা দাগ ওখানে আঁকবে, ঠিক আছে। ভূমিকম্প হলে পেন্সিলটি ওঠানামা করে গ্রাফ কাগজের উপর দাগ কাটে। দাগের অনুলিপি থেকে ভূমিকম্পের অস্তিত্ব অনুভব করা যায়। যখনই ভূমিকম্প হবে তখনই এখানে গ্রাফ অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক গ্রাফ এখানে আঁকবে, আর সেখান থেকে ভূমিকম্পের অস্তিত্ব অনুভব করা যায়। আরেকবার বলছি, সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র। সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র আরেকবার বলছি, দেখো, যে যন্ত্রের সাহায্যে ভূকম্পন তরঙ্গের গতিবিধি এবং ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র বলে। গ্রিক শব্দ সিসমোস শব্দের অর্থ ভূমিকম্প। বাংলায় একে ভূকম্পলিখ যন্ত্র বলা হয়। এই যন্ত্রের গোড়ার অংশটি শক্ত করে মাটিতে পুঁতে রাখা হয়। এই যেটা, এই অংশটা কি মাটিতে শক্ত করে পুঁতে রাখা আছে, দেখতে পাচ্ছ আশা করি, পুঁতে রাখা হয়। এর চারিদিকে একটি গোলাকার বস্তু থাকে। এই যে একটা চারিদিকে গোলাকার বস্তু থাকে, ওই গোলাকার বস্তুটির চারিদিক গ্রাফ কাগজ দ্বারা বেষ্টিত থাকে। দেখতে পাচ্ছ এখানে গ্রাফ পেপার মোড়ানো আছে, এখানেও, ঠিক আছে, বেষ্টিত থাকে। যন্ত্রটির উপরিভাগে দাগ কাটার পেন্সিল এমনভাবে আটকানো থাকে যার ফলে গ্রাফ কাগজটির উপর পেন্সিল দ্বারা দাগ কাটা যায়। পেন্সিল দ্বারা
দাগ কাটা যায়। এই যে পেন্সিল তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে পেন্সিল, এটা দিয়ে এখানে দাগ কাটা যায়, এমনভাবে এখানে আটকানো রয়েছে। ভূমিকম্প হলে পেন্সিলটি ওঠানামা করে গ্রাফ কাগজের উপর দাগ কাটে, মানে দাগ আঁকায়। দাগের অনুলিপি থেকে ভূমিকম্পের অস্তিত্ব অনুভব করা যায়। এটি হলো সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছবি আর এই ছবি একই, কিন্তু এখানে একটু ডিটেলসে মানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ছবিটাতে গ্রাফটা এভাবে ওঠে। নেক্সট আছে রিক্টার স্কেল। এটা হচ্ছে রিক্টার স্কেল, ঠিক আছে, রিক্টার স্কেল। তো রিক্টার স্কেলটা কি? ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একককে রিক্টার স্কেল বলা হয়। ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ শক্তির মাত্রা পরিমাপের জন্য 1935 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার ভূকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেল উদ্ভাবন করেন। ভূমিকম্পের তীব্রতা অনুসারে রিক্টার স্কেলে 1 থেকে 10টি ভাগ থাকে। এই যে 1 থেকে 10টি ভাগ থাকে। এক থেকে 10টি ভাগ থাকে। প্রবলতম ভূমিকম্পকে রিক্টার স্কেলে 10 মাত্রা ধরা হয়ে থাকে, মানে একদম বেশি যেটা হবে ভূমিকম্প সেটাকে 10 মাত্রা ধরা হয়ে থাকে। 1 থেকে 3 মাত্রা পর্যন্ত ভূমিকম্পকে মৃদু মানে হালকা বলা যায়। 4 মাত্রা থেকে 6 মাত্রা পর্যন্ত ভূমিকম্পকে মধ্যম এবং 7 মাত্রা থেকে 10 মাত্রা পর্যন্ত ভূমিকম্পকে প্রবল ভূমিকম্প ধরা হয়ে থাকে। সিসমোগ্রাফ বা ভূকম্পলিখ যন্ত্রের উপর রিক্টার স্কেল বসানো থাকে। রিক্টার স্কেল অনুযায়ী 1993 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর মহারাষ্ট্রে ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। তো এখানে তোমরা একটা লক্ষ্য করো জিনিস, এখানে দেখা যাচ্ছে এই এখানে 3, ঠিক আছে, 3-এর একটু কি সামান্য অনুভূতি হয়। 4 যখন হয়, রিক্টার স্কেল মাত্রা যখন 4, তখন সেখানে কম মানে ক্ষতি তেমন হয় না। 5 হলে মাঝারি মানে সামান্য ক্ষতি, আর 6 হলে কিন্তু বেশি ক্ষতি। যেমন 6.3 হয়েছিল ইতালিতে, কত সালে? 2009 সালে। ইতালিতে 2009 সালে হয়েছিল 6.3। আর প্রবল মানে বিরাট ক্ষতি কততে? 7 হয়েছিল হাইতি 2010 সালে। আর 8 হয়েছিল বিধ্বংসী মানে বিরাট অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি, রিক্টার স্কেলের মাত্রা 8। এটা হয়েছিল চীনে 2008 সালে। 7.9 মানে 8 চীনে হয়েছিল 2008 সালে। আর একদম 9.1 একদম হাই, এটাই হয়েছিল সুমাত্রায় 2004 সালে, যেটি সুনামিতে পরিণত হয়েছিল। 9.1 যেটা হয়েছিল সুমাত্রায়, সেটা 2004 সালে সুনামি হয়েছিল। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও ক্লাসে।